এই বাড়িটিকে সবার রহস্যময়ী বাড়ি হিসেবেই চিনে, কিন্তু কী রহস্য সেটা এখনো কেউ জানে না। তবে কারো কোনো ক্ষতি করতে শোনা যায়নি, সবার উপকারই বরং করেছে। কি রে মা, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, এই রৌদ্রের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথায় খারাপ লাগবে। আয় মা। মা, গতকাল রাত থেকে তো কিছুই খেতে পারিনি। এই বাড়িতে কেউ আছে কিনা দেখো, অনেক ক্ষুধা পেয়েছে মা আমার। তাছাড়া অনেক পানি তৃষ্ণা পেয়েছে। মা গো, এমনটা করে না, অন্যের বাড়ি থেকে কি করে খুঁজে খাবো? ঠিক আছে মা, তুমি এভাবে বলো না। চলো আমরা চলেই যাই। রাস্তায় কোনো গাছে কোনো ফল ফেলে আমাকে পেড়ে দিও। এই মা মেয়ে ছিল খুবই অভাবী, তাদের কেউ ছিল না, থাকার মতো ঘর ছিল না, খাবার মতো খাবার ছিল না। তাদের সব কথা এই ঘরটি শুনছিল, তাই তাদের জন্য আড়ালে খাবারের ব্যবস্থা করে দেয়। ঠিক আছে মা, চল আমরা চলেই যাই। মা মা, দেখো তো, ওই গাছতলায় খাবার দেখা যাচ্ছে, একটা বাটিতে করে। ওখানে তো কেউ নেই মা। ওই খাবারের পাশে যে একটা পাখিকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওই পাখিটি সেই খাবার জন্য কোথাও থেকে খাবারটি নিয়ে এসেছে। ওই খাবার আমরা নিতে পারবো না মা। কথাটি শোনার সাথে সাথে পাখিটি ওখান থেকে উড়ে যায়। মা মেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। পাখিটা যখন খাবার খেলোই না, আয় চল তোকে খাবারটা খাইয়ে দিই, অনেক ক্ষুধা পেয়েছে না। তারা খাবারটির দিকে এগিয়ে যায়, আর ছোট্ট মেয়েটি খাবারটি তৃপ্তি সহকারে খায় এবং অনেক খুশি হয়। গীতা, গীতা, এক গ্লাস জল দাও তো দেখি। আমি মাত্র বাহির থেকে এলাম, আর তুমি কোথায় গিয়ে বসে আছো? চুলায় তরকারি বসিয়েছি, এক্ষুনি আনছি, একটু অপেক্ষা করো। বলছি তুমি জামা কাপড় পাল্টে আসো, আমি এক্ষুনি খাবার বাড়ছি। আর হ্যাঁ, হাত মুখ ধুয়ে এসো। না না, খাবার বাড়তে হবে না, আমি খাবার খেয়েই এসেছি। আর আমার বাহিরে একটু কাজ আছে, আমি বাহিরে যাব। সে না হয় গেলে। আচ্ছা শোনো, আমার মাত্র 2টাই শাড়ি, বছর হয়ে গেল। এই শাড়ি দুটো পরতে পরতে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। আমার জন্য একটু শাড়ি কিনে এনো। এখন কিনে দিতে পারবো না, হাতে টাকা পয়সা নেই। হাতে টাকা পয়সা আসুক, তারপরে ভেবে দেখবো না। এখন আমার সামনে থেকে সরতে দেখি, যে বাহিরে যাব বলেছি। তোমার শাড়ি লাগবে, গয়না লাগবে, কত কিছুই না লাগবে। অপর্ণা, তুমি কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওই সেই একলা বাড়িতে চলে এসো, এখানে কেউ নেই। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি, আর তোমার জন্য সুন্দর একটা উপহার এনেছি। সত্যি বলছো? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। একটু মাকে বলে আসি, তুমি একটু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি চলে আসবো। মা, আমার তো যেতে হবে, ইমন আমার জন্য অপেক্ষা করছে। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যা, ছাতাখানা নিয়ে যাস, বাইরে যে রোদ পড়ছে। আর হ্যাঁ, ইমনকে বলে দিস, এভাবে দেখা করাটা লোক সমাজে খারাপ দেখায়। তোদের বিয়ে শাদির ব্যাপারে কিছু ভাবতে বলিস, আর আমার সাথে দেখা করতে বলিস। তাড়াতাড়ি তোদের বিয়েটা দিতে পারলে আমি যেন শান্তি পাই। ঠিক আছে মা, আমি ইমনকে সব কিছু বলবো। ইমন অনেক ভালো ছেলে, সে নিশ্চয় না করবে না। সে তো আমাকে অনেক ভালোবাসে মা। আচ্ছা মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এখন গেলাম। এদিকে ইমন অপর্ণার জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে তার বউয়ের সাথে খারাপ আচরণ করে এসেছে। এই বাড়িতে তাদের সব কিছু লক্ষ্য করে। আর ইমন যে বিবাহিত সেটা অপর্ণার কাছ থেকে লুকিয়ে রাখে, অপর্ণার সাথে সব কিছুই অভিনয় করে। হঠাৎ এই বাড়িতে ইমনকে টেনে এই বাড়ির সাথে অদৃশ্য করে ফেলে। আর এদিকে অপর্ণা এসে ইমনকে কোথাও খুঁজে না পেয়ে এদিক ওদিক পায়চারি করে। গেল কোথায়? ও তো আমাকে বলেছে এইখানে অপেক্ষা করবে। ও তো অনেক আগে এখানে এসে বসে থাকার কথা। আমার যে খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, নিশ্চয় কোথাও গিয়েছে, আমি ওর জন্য অপেক্ষাই করি এখানে।
অপর্ণা জানতো না ইমনের একটা বিপদ হয়েছে। এই বাড়িটি ইমনকে শাস্তি দিয়েছে, কারণ ইমন মিথ্যা কথা বলেছে, তার বউয়ের সাথে অন্যায় করেছে, সাথে অপর্ণার সাথে অন্যায় করেছে। বন্ধুরা, ইমনের সাথে কি হয়েছে সেটা জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।